আর এইবার যে ছবি আপনাদের সামনে রাখবো, মাটি খুঁড়তে বস্তা বস্তা টাকা, তৃণমূল নেতার বাগান এবং সেই বাগানের মাটি খুঁড়তে একেবারে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার। দেখতে পাচ্ছেন যে কাঁধে করে বস্তা ভর্তি টাকা নিয়ে যাচ্ছেন যারা উদ্ধারকারী দল। এই একেবারে পুলিশ গেছিল এবং তারপর মাটি খুঁড়ে একের পর এক বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে তৃণমূল নেতার বাগানের নিচ থেকে। বাদুড়িয়ার তৃণমূলের পুরপ্রধানের বাগানে টাকার পাহাড়। গতকাল আপনারা জানেন যে গোডাউন থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল তৃণমূল নেতার গোপন ডেরা থেকে। এবার বাগানের মাটি খুঁড়তে বেরিয়ে এলো বস্তা বস্তা টাকা। একের পর এক তৃণমূল নেতার বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে, কারুর বাগান থেকে মাটির নিচ থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা টাকা। এখন এই টাকা কি কারণে রাখা হয়েছিল, কোত্থেকে এসেছিল, পুরোটা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে গোপন আস্তানা থেকে গতকালই গ্রেফতার করা হয়েছে টাকা উদ্ধারের ঘটনায় পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে। গতকাল উদ্ধার হয়েছিল ৮০ লক্ষ টাকা এবং আজকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা টাকা। এই বস্তার মধ্যে কি পরিমাণে টাকা আছে তার এবার গোনার কাজ শুরু হবে। শুধু তাই নয়, ত্রাণের জন্য যে সরকারি ত্রিপল থাকে সেই ত্রিপল পর্যন্ত উদ্ধার হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, এ তো পরিষ্কার দেখা যাচ্ছে যে বস্তার ভেতরে টাকা আছে, শুধু নয় সেই বস্তা ধরতে ২-৩ জনকে একসঙ্গে তুলতে হচ্ছে। এতটা ভারী, এত পরিমাণে টাকা রয়েছে, কোথা থেকে কিভাবে উদ্ধার হলো এই পরিমাণে টাকা? দেখো শুভজিৎ, গতকালকেই বাদুড়িয়া পুরসভার তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে মহকুমা আদালতে পেশ করেছে এবং বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। আজকে সকালবেলা বাদুড়িয়া থানার পুলিশ দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে ওই এলাকায় আসে এবং এলাকায় এলে এলাকার বাসিন্দারা চোর চোর স্লোগান দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পায় পুলিশ এবং সেই মতো যে কম্পিউটার সেন্টার থেকে ৮০ লক্ষ টাকা এবং ৪,৫০০ ত্রিপল ঠিক তার পিছনে বাগান অর্থাৎ পাট ক্ষেত থেকে মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে ৫ বস্তা টাকা উদ্ধার হয়েছে এবং বস্তা ভর্তি টাকা, এবং সেই টাকা উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে টাকা গোনার প্রক্রিয়া শুরু হবে। কি পরিমাণ টাকা আছে তুমি আন্দাজ করতে পারবে না, কেননা ৫টি বস্তা পুরো একদম ঠাসা টাকার ভর্তি রয়েছে এবং মনে করা হচ্ছে যে এই তল্লাশি চলবে এই ভয়ে গত কয়েকদিনের মধ্যে এই টাকা মাটিতে পুঁতে রাখা হয়েছে বস্তা ভর্তি করে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং সেই মাটি খুঁড়ে ৫ বস্তা টাকা উদ্ধার করেছে এবং সেই টাকা গোনা হবে। দীপঙ্কর ভট্টাচার্য ২০২২ থেকে বাদুড়িয়া পুরসভার তৃণমূলের পুরপ্রধান এবং তার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে এলাকার বাসিন্দারা এবং স্থানীয় সিপিএম নেতৃত্ব অভিযোগ করে আসছে যে দীপঙ্কর ভট্টাচার্য আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে কারোর থেকে ১৫,০০০, কারোর থেকে ২০,০০০ টাকা নিয়েছেন এবং প্রচুর টাকা তার কাছে যে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে তারা দাবি করেছেন যে তার কাছে আরো পরিমাণ টাকা মজুদ রয়েছে। সেই মতোই আজকে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালিয়ে ৫টি বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকার পরিমাণ কত সেটা কিছুক্ষণ বাদে গোনা হলে জানা যাবে। ৮০ লক্ষ টাকা আগেই উদ্ধার হয়েছিল এবং এই টাকার উৎস জানার জন্য দীপঙ্কর ভট্টাচার্যকে দফায় দফায় জেরা করছে বাদুড়িয়া থানার পুলিশ। এবং এই বাদুড়িয়া পুরসভা এলাকায় আবাসে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং প্রচুর গরিব মানুষের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে আবাসের দুর্নীতির টাকা, যেটা ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, আরো বিপুল পরিমাণ টাকা রয়েছে, বেশ কয়েক কোটি টাকা রয়েছে বলে এলাকার বাসিন্দারা গতকাল থেকে অভিযোগ করে আসছিলেন। যেই মতো তল্লাশি চালিয়ে ৫টি বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা গোনার প্রক্রিয়া শুরু হচ্ছে। তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। এই মতো গত পরশুদিন রাতে এলাকার বাসিন্দারা তার যে কম্পিউটার সেন্টার সেটা ঘিরে ফেলে। খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ছুটে আসে। পুলিশ ছুটে এসে দেখে যে একটি প্রায় ২০০ বান্ডিল ত্রিপল অর্থাৎ ৪,৫০০ ত্রাণের ত্রিপল সেখানে মজুদ রয়েছে এবং ত্রিপলের বান্ডিল ছড়াতে দেখা যায় যে রঙের কৌটোর মধ্যে থরে থরে টাকা সাজানো রয়েছে। টাকা গোনার ৩টি মেশিন নিয়ে আসা হয় এবং গত পরশু রাতে রাতভর টাকা গোনা হয় এবং তাতে দেখা যায় যে ৮০ লক্ষ টাকা সেখানে রাখা ছিল। এই টাকার উৎস জানার জন্য দফায় দফায় জেরা করা হচ্ছে। একেবারে জেরা করা হচ্ছে। তুমি সমীরণ আমাদের সঙ্গে থাকো, আমি এই ছবিটা দর্শকদের সামনে রাখছি। এরকম ৫ বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়েছে। এই দীপঙ্কর ভট্টাচার্য, যিনি বাদুড়িয়া পুরসভার পুরপ্রধান ২০২২ সাল থেকে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আবাসের জন্য তোলাবাজি করার। তিন বিজেপি
বিজেপি কর্মী খুনে শেখ শাহজাহান ঘনিষ্ঠ গ্রেফতার। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীকে খুনের ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি কর্মীদের তাড়া করে গুলি করে কুপিয়ে খুন করা হয়। এক বিজেপি কর্মীর মাথায় গুলি করে খুন করা হয়। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, সিবিআই এর তদন্তে যে তথ্য উঠে এসে যেটা চাঞ্চল্যকর, তার কারণ প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল সহ মোট যে 3 জন বিজেপি কর্মীকে খুনের যে অভিযোগ উঠেছিল, সেই 3 জনকে যারা খুন করেছে সেই 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফ থেকে। স্পষ্টত সিবিআই তাদের দাবি তারা করেছেন আদালতের কাছে যে এই যে ঘটনা, সেই ঘটনায় যে 10 জনকে গ্রেপ্তার করেছে তারা শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরের সঙ্গী। সেদিনকে তাড়া করে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র তাই নয়, প্রদীপ মণ্ডলকে প্রথমে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপরে সেখান থেকে 50 মিটার দূরত্বে সেখানে সুকান্ত মণ্ডলকেও হত্যা করা হয় একইভাবে। এক প্রকার জনতার রোষ বলে দেখানোর চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু পুরোটাই পরিকল্পনা মাফিক করা হয়েছে। এই যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে 3 দিনের হেফাজতে যে আবেদন জানাতে চলেছে সিবিআই, এবং তার সাথে সাথে তাদের তরফ থেকে এই 10 জনকে হেফাজতে পাওয়া গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে তারা মনে করছেন, এবং সেই ক্ষেত্রে তাদেরও খোঁজ পাওয়া যাবে বলে তারা আশা করছেন। পতাকা লাগানো, বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা এবং 2019 সালের নির্বাচনের পরে যেভাবে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণের নেপথ্যেই শাহজাহান শেখ রয়েছে এমনটাই মনে করছে সিবিআই, এবং সেই জন্যই তাদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা শাহজাহান শেখ এবং তার ভাই আলমগীরের সহযোগী, এমনটাই সিবিআই তরফ থেকে তাদের রিপোর্টে জানানো হয়েছে আদালতে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো যে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, সিবিআইয়ের তরফে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পেশ করা হয়েছে। 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। 3 জন কর্মীকে খুনের ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর ঘনিষ্ঠ, এমনটা আদালতে দাবি করেছে সিবিআই। বিজেপি কর্মীদের তাড়া করে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে, এমনটা আজকে আদালতে দাঁড়িয়ে সিবিআই দাবি করেছে। নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল, তিনি কি বলছেন, কি তার অভিযোগ, আসুন একবার শুনি। এই যে দুষ্কৃতীরা কাদের মোল্লা, সুশীল খরবিন, শেখ শাহজাহান, তারপর আইজুল মোল্লা, সাইফুদ্দিন মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, এদের যে শেখ শাহজাহান বাহিনী যেভাবে এলাকায় সন্ত্রাস চালিয়েছে, খুন, জখম, লুটতরাজ, নারী নির্যাতন, জমি দখল, সব কিছু মিলিয়ে মানুষকে পুরো জর্জরিত করে দিয়েছে তৃণমূল সরকারের আমলে। 7 বছর তো টিএমসি সরকার তাদের কোনো গ্রেপ্তারই করেনি, বরং তাদেরকে দিয়ে আমাদের মতন সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে। আমি আবারও সরাসরি আবিরের সঙ্গে কথা বলবো। একটা বিষয় আবির, যেটা সিবিআই এর তরফে স্পষ্ট করা হয়েছে যে এই পরিকল্পনা করে যে খুনের ঘটনা, সেটাকে জনরোষ বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কি কারণে খুন বলে দাবি করছে সিবিআই? দেখো, সম্পূর্ণভাবে পরিকল্পনা করে এই খুনের ঘটনা মনে করছে সিবিআই, এবং যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 10 জন যেহেতু শাহজাহান শেখের অনুগামী, এবং যাকে খুন করা হয়েছে অর্থাৎ এই প্রদীপ মণ্ডল, পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, এবং সেই পতাকা সে বিজেপি কর্মী, এবং সেই জন্যই নির্বাচনের পরে এই সম্পূর্ণ পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে বলে মনে করছে সিবিআই। ইতিমধ্যে এই 10 জনকে হেফাজতে তারা চাইছেন সম্পূর্ণ ঘটনা কি তাদের কাছ থেকে জানার জন্য। এই যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন উইটনেস, তাদের প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে পাওয়া বয়ানের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। 10 জনকে গ্রেফতার করেছে সিবিআই সন্দেশখালীতে বিজেপি কর্মী খুনের ঘটনায়। 10 জনকে গ্রেফতার করা হয়েছে যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ, শেখ শাহজাহানের ভাই আলমগীর ঘনিষ্ঠ বলে আদালতে সিবিআই দাবি করেছে। পরিকল্পনা করে এদের তাড়া করে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে বলে সিবিআই তরফে দাবি করা হয়েছে আদালতে। এক বিজেপি কর্মীর মাথায় গুলি করে খুন করা হয়। 3 বিজেপি কর্মী খুনের অভিযোগে এদেরকে গ্রেফতার করেছে সিবিআই। ঘটনা ঘটেছিল 2019 সালে 8ই জুন। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীকে খুন করা হয়। পতাকা খোলাকে কেন্দ্র করে ন্যাজাটে সংঘর্ষে হামলার ঘটনা ঘটে। ভোট পরবর্তী সন্ত্রাস অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্সের শিকার 3 বিজেপি কর্মী।
পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু। 4 তলার ছাদ থেকে পড়ে মৃত্যু অনিক দত্তের। হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটের নিচেই মিলল তার দেহ। এখন কিভাবে ছাদ থেকে পরিচালক পড়ে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনিক দত্তের মৃত্যুতে এখনো রহস্য। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দুস্তান পার্ক থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবং ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল থেকে আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। এটাই তো সব থেকে বড় প্রশ্ন ময়ূখ, যে 4 তলার ছাদ থেকে নিচে পড়ে গেলেন কিভাবে পরিচালক? দেখো, কয়েকটা ইনফরমেশন দিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে শুভ্রজিৎ। সেটা হচ্ছে অনিক দত্ত পরিচালক, তিনি কিছুক্ষণ আগের ঘটনা, এই যে বিল্ডিং আমরা যেখানে রয়েছি এই বিল্ডিংয়ে তার স্ত্রী থাকতেন, আর তিনি থাকতেন হচ্ছে গড়িয়াহাট থানার সামনে যে তার একটা জায়গা রয়েছে সেখানে তিনি থাকতেন। আজকে তিনি এখানে এসেছিলেন এবং আসার পর এখান থেকে ওপর থেকে তিনি নিচে পড়ে যান। এখন সবথেকে বড় প্রশ্ন যে তিনি গড়িয়াহাটের নিজের বাড়ি থেকে স্ত্রীর যে ফ্ল্যাট সেখানে আজকে এসেছিলেন, এবং তারপর কি এমন ঘটনা ঘটলো যাতে এই বহুতলের উপর থেকে পড়ে গিয়ে তুমি আমাদের সঙ্গে ময়ূখ একবার থাকো, কি বলছেন একজন শুনবো। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু খালি দেখবেন যেন অসুবিধা না, হাসপাতালের জায়গা তো প্লিজ, বুঝতে পারছেন পেশেন্ট আসে। হ্যাঁ, ফিরদৌসুল হাসান। আমি আবারও সরাসরি চলে যাব ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে। এই যে ফ্ল্যাটের সামনে তুমি রয়েছো, এখান থেকে 4 তলার ছাদ থেকে নিচে কিভাবে পড়ে গেলেন ময়ূখ? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন। এই যে সাদা রঙের যে বিল্ডিং, যেটা আমাদের ক্যামেরা পার্সন প্রতীক রায় দেখাচ্ছে, এটা অনিক দত্তের স্ত্রীর ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিংয়ে। আর অনিক দত্ত নিজে থাকেন গড়িয়াহাট থানার সামনে, তার একটা বাড়ি রয়েছে, সেখান থেকে তিনি আজকে এখানে এসেছিলেন। এবং তারপর এই ঘটনা, এই ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা কর্ডন করে দিয়েছে গোটা জায়গা। দেখো, গার্ডরেল দিয়ে আটকানো, রক্তের চাপ চাপ দাগ, ওপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে এই যে গাছটা রয়েছে, গাছের পাতা থেকে শুরু করে ডাল সব কিছু নিচে রয়েছে। এই পড়ার সময় যে ইম্প্যাক্ট, তাতেই এই সমস্ত ঘটনা ঘটেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে কি করে অনিক দত্ত এখানে পড়ে গেলেন, কারণ এই যে বাড়ির ছাদ, ইতিমধ্যে আমি দেখাবো কলকাতা পুলিশের দেখো সায়েন্টিফিক উইংয়ের যারা অফিসার তারা ইতিমধ্যে এলেন, গোটা ঘটনাস্থলে তারা ছবি তুলবেন। আমি দেখানোর জন্য বলবো প্রতীক রায়কে। সায়েন্টিফিক উইং কলকাতা লালবাজার গোয়েন্দা পুলিশের তাদের যারা অফিসিয়ালস তারা এখানে যাচ্ছেন, ফটোগ্রাফি সেকশন রয়েছে, তারা বিভিন্ন রকমের নমুনা সংগ্রহ তারা এখান থেকে করবেন। কিছুক্ষণ আগে হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তারা এসেছেন, ওসি হোমিসাইড এসেছেন, ডেপুটি কমিশনার সাউথ ইস্ট ডিভিশন তিনি এসেছেন। এখনও পর্যন্ত গোটা বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর পাওয়া যায়নি এবং রহস্য কিন্তু ক্রমশ দানা বাঁধছে। এই পরিচালক তিনি গড়িয়াহাটে যে বাড়িতে থাকতেন সেখান থেকে কিন্তু পড়ে যাননি। স্ত্রীর যে ফ্ল্যাট রয়েছে হিন্দুস্তান পার্কে সেখান থেকে তিনি নিচে পড়ে গেছেন, এবং নিচে পড়ে যাওয়ার পর ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত এই খবরই পাওয়া যাচ্ছে। তবে কি কারণে তার মৃত্যু হলো, তিনি কি নিজে ওপর থেকে পড়ে গেলেন, নাকি কোনো এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাইরে থেকে কোনো শক্তি তাকে ধাক্কা মারলো, নাকি কোনো অ্যাক্সিডেন্টাল ফল হলো, এই তিনটে প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ কি কারণে এই পরিচালক অনিক দত্তের মৃত্যু হলো। দেখো, কারণ বিল্ডিংগুলো যে জানলা রয়েছে আমি ভালো করে দেখাবো, এই জানলাগুলো দেখো প্রত্যেকটা বিল্ডিংয়ের জানলায় রেলিং রয়েছে, কিন্তু বারান্দাগুলো অনেক জায়গাতেই রেলিং ছাড়া রয়েছে। ফলত এরকম একটা সম্ভাবনা হতে পারে যে বারান্দার ওপর থেকে তিনি পড়ে গেছেন। পুলিশ আধিকারিকরা উপরে গেছেন এই মুহূর্তে, ফরেন্সিক এবং অন্যান্য অফিসারদের নিয়ে সায়েন্টিফিক উইংয়ের, যে ওপর থেকে নিচে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে অনিক দত্তের, এটা কার্যত নিশ্চিত। কিন্তু কিভাবে ওপর থেকে তিনি নিচে পড়ে গেলেন এবং কোন ফ্লোর থেকে পড়লেন, যে ফ্লোরে তার স্ত্রীর ফ্ল্যাট সেই বারান্দা থেকে পড়লেন, নাকি তিনি ছাদে গেছিলেন, ছাদ থেকে তিনি পড়ে গেলেন। এবার দ্বিতীয় প্রশ্ন, যে তিনি পড়লেনটা কি করে, তিনি কি আত্মঘাতী হয়েছেন, তিনি কি নিজে ওপর থেকে নিচে ঝাঁপ মেরেছেন, নাকি কোনো এক্সটার্নাল ফোর্স তাকে বাইরে থেকে ধাক্কা মেরেছে, নাকি দুর্ঘটনাজনিত কারণ। এই তিনটে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা সেগুলোই নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। দেহের পোস্টমর্টেম হবে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি প্রতীককে দেখানোর জন্য বলবো, দেখো বিল্ডিংয়ের ঠিক যেখানে তিনি পড়ে গেছেন, অর্থাৎ তার দেহ পাওয়া গেছে, তার ঠিক সামনেই একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং সেটা একদম এই প্লেস অফ অকারেন্সের দিকে মুভ করে থাকা সিসিটিভি ক্যামেরা। এটা একটু জুম করে দেখানোর জন্য বলবো, যেটা লালবাজারের হোমিসাইডের যারা তদন্তকারী আধিকারিক তারা এই ক্যামেরার ছবি তারা দেখছেন, কারণ এটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক কিভাবে তিনি পড়ে গেলেন,
কিন্তু ওপরে তিনি কিভাবে গেলেন বা তার সঙ্গে কেউ অ্যাকাম্পানি করছিল কিনা এই প্রশ্নগুলো কিন্তু এখনো অজানা। এর একেবারে এই উত্তর এখনো প্রশ্নগুলোর পাওয়া উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে। এই যে সিসিটিভির ফুটেজ, সেটা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা, সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকেরা তারা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ থেকে একাধিক বিষয় খতিয়ে দেখছেন। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে অনিক দত্তের রহস্য মৃত্যু, তা নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে, তিনি এই নিয়ে কি বলছেন একবার শুনবো। অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা খবর, খুব যন্ত্রণার একটা খবর। খুব বিষয় লাগছে মানে এটাকে মানতে এবং শুনতে। এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে আমরা তো কেউ জানি না। ডেফিনেটলি পুলিশ ইনভেস্টিগেশন এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবারে, তার সঙ্গে থাকা মানুষজন এই বিষয়ে একটু বেশি আলোকপাত হয়তো করতে পারবেন। তবে মানুষটা যেভাবে সিনেমার একটা ধারাকে অন্যরকম দিক খুলে দেওয়ার জন্য নিজের কাজ করেছিলেন, সেটা তো সবারই মনে রাখবার মতো। সেটা বিজ্ঞাপন জগৎ হোক, তার সঙ্গে সঙ্গে ভূতের ভবিষ্যৎ, তারপর অপরাজিত, তার কাজের তালিকা মনে থাকবারই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের খুব যন্ত্রণা দিচ্ছে, যে এটা নিয়ে আলোচনা করতে এবং আকস্মিক ঠিক কি কারণে এই ধরনের মর্মান্তিক খবর আমাদের কাছে এলো, সেই বিষয় তো অবশ্যই আমাদের সবাইকে জানতেই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।